সাধারণ অধিবেশনে যোগ দিতে কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বাইডেনের সঙ্গে বৈঠক। গুম, যৌন নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার দায়ে 10 বছর নিষিদ্ধ হবে রাজনৈতিক দল, প্রস্তাব আইন মন্ত্রণালয়ের। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম গুমের মামলা, জামাতের রাজনীতির কারণেই প্রতিহিংসার অভিযোগ। স্বৈরাচার সুযোগ পায় এমন কোনো ভুল করা যাবে না বললেন তারেক রহমান। অর্থনৈতিক মুক্তি অর্জনেও কাজ করার আহ্বান। 2150 কোটি টাকার লোন নিয়ে 788 কোটি টাকায় হানি ফ্লাইওভার নির্মাণ, বাকি টাকা পাচার করে অরিয়ন গ্রুপ। এবং লেবাননে তীব্র হচ্ছে ইসরায়েলের হামলা, প্রাণহানি বেড়ে 492, আহত সহস্রাধিক মানুষ, নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন স্থানীয়রা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কিছুক্ষণের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। গণহত্যা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা, গণহত্যার অপরাধে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8টি সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। এ নিয়ে বিশিষ্ট জনের সঙ্গে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা বলেন, বিচারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান বজায় রাখাই সরকারের লক্ষ্য। এ সময় বিগত সরকারের কলঙ্কিত নির্বাচন আয়োজনকেও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গ্রহণের আহ্বান জানান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমন-পীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 800-র বেশি মানুষের প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিজয়ের পর জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনী প্রস্তাব করে মন্ত্রণালয়। এসব খসড়া সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনরা। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 10 বছরে, সর্বোচ্চ 10 বছরে এটাকে কনফাইন করছি। সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে। সেটা আমরা আনলিমিটেড রাখতে পারি। কয়েক মাসে যা হয়েছে এটার যে বিচার করবে এটা স্বচ্ছভাবে করবে, আমি সেটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। এক্সপ্লেনেশনটাও যদি থাকে এবং আর্টিকেল 7(1) এর ফুল টার্মিনোলজি গুলো যদি থাকে, আমার মনে হচ্ছে অনেক বেশি কভারড হবে। প্রসিকিউটরস এন্ড আদার যারা, তাদের যেন সেই প্লেসগুলো, যেমন আয়নাঘরের মতো যে সমস্ত জায়গাগুলো, এগুলো ভিজিট করার মতন তাদেরকে ওই ক্ষমতাটাই যেন তাদেরকে দেওয়া হয় এবং তারা যেন ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায়। ট্রাইব্যুনাল মে অ্যাডমিট সাম এভিডেন্স। এখন মে অ্যাডমিট এই কথাটার মূল উদ্দেশ্যটা আসলে আমাদের বোধহয় বোঝা দরকার। এই মে অ্যাডমিট বলতে বোঝানো হয়েছে যে এখানে সার্টেন কিছু এভিডেন্সের কথা বলা হয়েছে যেটা ফর্মাল প্রুফ ছাড়াই কোর্ট অ্যাডমিট করতে পারে। 19-এ যে অ্যামেন্ডমেন্টটা প্রপোজ করা হয়েছে এটাও বোধহয় ভাববার বিষয় আছে। রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। ইমপ্লিমেন্টের জায়গা আছে আর আইনের জায়গা, দিস আর সেপারেট। সো আই থিংক সেপারেট রাখা উচিত। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আই থিংক রুলস অফ প্রসিজার আমাদের আরেকটু ভালোভাবে দেখা উচিত। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। তা নাহলে কিন্তু এটা সবগুলো এই যে খাটাখাটনি আপনারা করেছেন এর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্যানের কথা শুধু বলছি পলিটিক্যাল পার্টি, কিন্তু অন্য কোনো অর্গানাইজেশন যদি এই ধরনের ক্রাইম করে সেই ক্ষেত্রে ওই সমস্ত অর্গানাইজেশনকে আমরা ব্যান করব বা কি ধরনের
তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব, সেই কথাটা এখানে মনে হয় অনুপস্থিত আছে। এখানে 10 ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি এটি পরিবর্তন করে যেন এটি বলা হয় যে চিরদিনের জন্য, কারণ আমরা দেখেছি 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, বিচার কাজে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশি যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। কোনো দলকে নিষিদ্ধ করা নয়, সরকার জুলাই আগস্টের শহীদ ও আহতদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে চায় বলেও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এ মামলায় বিগত সরকারের সময়ে প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়। এদিকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। বিস্তারিত শিউলি রায় রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ হয়েছে বেশ কয়েকটি। তবে এই ট্রাইব্যুনালে সোমবার গুমের অভিযোগ আনা হলো প্রথমবারের মতো। তবে আসামি করা হয় শেখ হাসিনা, ডিবির ডিসি মুশিউর রহমান, তৎকালীন পুলিশ, ডিবির সদস্য সহ ২৫ জনকে। অভিযোগ ২০১৮ সালে ১৭ নভেম্বর ব্যবসায়ী এনামুল কবিরকে তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। সেখানে ১০ দিনের শারীরিক নির্যাতন চালানোর পর তার বিরুদ্ধে দেওয়া হয় রাষ্ট্রীয় বিরোধী মামলা। এই সময় পরিবার তার কোনো খোঁজখবর পায়নি। হঠাৎ করে ১০ থেকে ১৫ জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে। আমি ডিবি মিন্টু রোডে আছি। এরপরে আমার পরিবার অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও সন্ধান পায়নি। 10 দিন পরে আমাকে 1 বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। তিনি বলেন, জামাতের রাজনীতি করায় তৎকালীন সরকারের গুমের শিকার হন বলে দাবি করেন। আমাদের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চাচ্ছিল। তা আমি বলছি যে না, আমি তো জানি না তারা কোথায় থাকে। বিভিন্ন ধরনের তথ্য জানতে চায়, আমি সেগুলো দিতে তো সক্ষম নই, কারণ তারা যে তথ্য চায় সেটা তো আমার কাছে নেই। মামলার বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচার চাওয়া হয়েছে। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশের এপিজি থেকে ফেলে দেওয়া ও গুলিতে নিহত ইয়ামিনের হত্যার ঘটনা এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এমন কোনো ভুল করা যাবে না যাতে স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পায়। যেসব দল স্বৈরাচার পতন আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নিয়েই জাতীয় ঐক্য গড়ার কথাও বলেন তারেক রহমান। কিশোরগঞ্জের গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। টিটু দাসকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানের পর কিশোরগঞ্জে বিএনপির এই গণসমাবেশ। 10 বছর পর সুযোগ পেয়ে দলে দলে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। নানা প্লাকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর করে তোলে তারা। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো ভুল করা যাবে না। শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামেও আমাদেরকে জয় পেতে হবে।
তাহলেই একমাত্র আমরা আমাদের যে আন্দোলন সেইটির কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই নয়, অর্থনৈতিক মুক্তি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি, জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। জনগণের ভোটে নির্বাচিত সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। হানিফ ফ্লাইওভার নির্মাণে ২,১৫০ কোটি টাকা ঋণ নেয় অরিয়ন গ্রুপ, কিন্তু প্রকল্পে খরচ হয় ৭৮৮ কোটি টাকা। বাকি টাকা বিদেশে পাচার করে প্রতিষ্ঠানটি। এখানেই শেষ নয়, টোল থেকে প্রতি বছর নিজেদের পকেটে পুড়ছেন প্রায় ৮০০ কোটি টাকা। এদিকে প্রকল্পের লিড পার্টনার দুবাইয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিকে দেশছাড়া করার অভিযোগ আছে অরিয়নের বিরুদ্ধে। সই জালিয়াতি করে পুরো কাজ বাগিয়ে নেয়ার অভিযোগে মামলা হলেও ১৪ বছরে নেই অগ্রগতি। বিস্তারিত শাহাদাত নিশাদের অনুসন্ধানের রিপোর্টে। মেয়র হানিফ ফ্লাইওভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম ফ্লাইওভারও বলা চলে। এবার দেশ টিভির হাতে আসা কিছু তথ্যে মিলল হানিফ ফ্লাইওভার প্রকল্পে বের করা লুটপাটের চিত্র। এত বড় একটি ফ্লাইওভার অরিয়ন গ্রুপ করলেও তাদের পকেট থেকে খরচ হয়নি কোনো টাকা, অথচ ফ্লাইওভারের নামে ব্যাংক থেকে লুট করেছে কয়েক হাজার কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায় ফ্লাইওভার নির্মাণে ব্যয় ৬৭০ কোটি টাকা ধরা হলেও প্রকল্প ব্যয় বাড়িয়ে করা হয় ২,৩৭৮ কোটি টাকা। বড় প্রতারণা হলো ফ্লাইওভারটি নির্মাণে নিজেদের কোনো টাকা খরচ না করেই সুবিধা নিচ্ছেন অরিয়ন গ্রুপ। চলুন দেখে আসি কিভাবে ঘটেছিল সেই প্রতারণা। অরিয়ন গ্রুপকে ২,১৫০ কোটি টাকা অর্থায়ন করে ৬টি ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বিনিয়োগ ৫০০ কোটি, রূপালী ব্যাংকের ৫৫০ কোটি, জনতা ব্যাংকের ৬০০ কোটি ও অগ্রণী ব্যাংকের ৫০০ কোটি টাকা। এছাড়া ৫০ কোটি টাকা করে বিনিয়োগ করে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। অথচ ফ্লাইওভারটি নির্মাণে অরিয়নের মোট খরচ ৭৮৮ কোটি টাকা। বাকি টাকা বিদেশে পাচারের অভিযোগ অরিয়ন গ্রুপের বিরুদ্ধে। অরিয়ন গ্রুপের প্রতারণা প্রকল্পের শুরু থেকেই। দরপত্রে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিলেও যোগ্য বিবেচনায় কাজটি পায় বাংলাদেশ দুবাই যৌথ পরিচালিত প্রতিষ্ঠান বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড। প্রতিষ্ঠানটিতে বেলহাসার শেয়ার 60% আর একম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের 40%। আবার একম ইঞ্জিনিয়ারিংয়ে 40%-এর মধ্যে অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম 50% নিজের কাছে রেখে তার বন্ধু রবিউল ইসলামকে দিয়েছিল 10 আর মুজিবুল হককে 40%। ২০০৫ সালে বেলহাসার সাথে সিটি কর্পোরেশনের চুক্তি ছিল তারা লিড পার্টনার কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না। নির্মাণ কাজ শেষ করার ৫ বছর আগে কোনোভাবেই শেয়ার ছেড়ে দেওয়া যাবে না। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্পটি বন্ধ করে দেয়, বাতিল করা হয় জামানত। ২০১০ সালের ২৩ জুন আবারও ফ্লাইওভারটি নির্মাণের কাজ উদ্বোধন করেন শেখ হাসিনা। তবে এর আগেই কৌশলে বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনকে বের করে দেয় অরিয়ন গ্রুপের একম। জাল জালিয়াতি করে বেলহাসার শেয়ার হাতিয়ে নেয় ওবায়দুল করিম ও তার পরিবার। ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার নামে আলাদা কোম্পানি করে প্রকল্পটি বাস্তবায়ন করে ওরিয়ন। একই সাথে সইজাল করে শেয়ার জালিয়াতির অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে আদালতে মামলা করে বেলহাসা। অভিযোগ আছে ফ্লাইওভারের কার্যাদেশ পাওয়ার পর ওরিয়ন বেলহাসা বাদেও অন্যান্য শেয়ার হোল্ডারদের একে একে তাড়িয়ে দেয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে। প্রথমে হামলা মামলা করে বড় শেয়ার হোল্ডার মুজিবুল হককে দেশ ত্যাগে বাধ্য করে। একই সাথে ছেলে সালমান করিম ও জামাই মেহেদি হাসানের নামে জালিয়াতির মাধ্যমে সব শেয়ার হস্তান্তর করে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলা রাঙামাটি। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর অনেকটাই স্বাভাবিক শহরের পরিস্থিতি। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। এদিকে প্রায় স্বাভাবিক পরিস্থিতি খাগড়াছড়িতেও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট।
আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে পার্বত্য জেলার রাঙামাটি। 3 দিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। গত রোববার 144 ধারা প্রত্যাহারের পর কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন। রোববার বিকেলে সম্প্রীতি সমাবেশ ও সন্ধ্যায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক হয়ে আসে শহরের পরিস্থিতি। এখন পরিস্থিতিটা একটু স্বাভাবিক পর্যায়ে। গত 3 দিন ধরে যে অবস্থা দেখেছি, এটা আমরা পাহাড়ি বাঙালি আসলে ইস্যুটা তৈরি করা, যারাই তৈরি করুন না কেন, এটা পাহাড়ি বাঙালির জন্য আসলে আমাদের সবার জন্য সমস্যা। সবাই যেন শান্তি পরিবেশটা বজায় রাখে, এটা পাহাড়ি হোক আর বাঙালি হোক। সোমবার সকাল থেকে শহরে চলাচল করছে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। পাশাপাশি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। খুব চিন্তা ছিল, তার মধ্যে গাড়ি ঘোড়া বন্ধ ছিল, অবরোধ। আজকে থেকে গাড়ি ঘোড়া চলতেছে, সিএনজি চলতেছে, আমাদের একমাত্র পরিবহন সিএনজি চলতেছে। আজকে থেকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য আজকে থেকে বের হচ্ছি। ঘটনার পরে প্রায় 2-3 দিন বের হয়নি, আজ প্রয়োজনে বের হয়েছি, বাজারে এসেছি। প্রথম 2 দিনের তুলনায় বেড়েছে যান চলাচল। রাঙামাটি চট্টগ্রাম রুটে যান চলাচল করলেও বন্ধ রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি ও রাঙামাটি বান্দরবান রুট। পাশাপাশি বন্ধ আছে যাত্রীবাহী লঞ্চ চলাচলও। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে 3 দিন ধরে আটকা পড়ে আছেন প্রায় 1,500 পর্যটক। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি জানান, পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে শুধু পানি ও বিদ্যুৎ খরচ। আমাদের সাধ্য অনুযায়ী গেস্টের জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে আমাদেরকে এখান থেকে নামিয়ে দেওয়া হোক, আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে বাসায় পৌঁছাতে পারি। অন্যদিকে খাগড়াছড়িতেও অনেকটা স্বাভাবিক জনজীবন। খুলেছে দোকানপাট, চলছে ছোট বড় যান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপহার হিসেবে ভারতে ইলিশ যাচ্ছে না, রপ্তানি হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যার সময় জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু ভারত থেকেও সমর্থন এসেছে। আর ছোট ছোট বিষয়ের কারণে প্রতিবেশী দেশের সাথে আলোচনার পথ বন্ধ হোক, এটি সরকার চায় না বলে মন্তব্য করেন তিনি। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যেটা বিবেচনা এসছে সরকারে সেটা হচ্ছে, যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। ভাত খাইয়ে তোফাজ্জলকে হত্যার আগে গান গাইতে গাইতে আরও একজনকে পিটিয়ে হত্যা করা হয় চট্টগ্রামে। ঘটনাটি 14 আগস্টের হলেও বিষয়টি জানাজানি হয় কয়েকদিন আগে। জানা যায় নিহত যুবকের নাম শাহাদাত। সহকর্মী একেম নাজিমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এভাবেই গানের সুরে সুরে প্রকাশ্যে নির্যাতন করা হচ্ছে একজনকে। এমনকি যুবকের দেহটি নিথর হয়ে গেলেও উৎসব থামেনি হত্যাকারীদের। গেল 13 আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় শাহাদত নামে এই যুবকের ওপর চলে এমন অমানসিক নির্যাতন। পরে 14 তারিখ শাহাদতকে ফেলে দেয়া হয় প্রবর্তক মোড়ে মেডিকেলের পাশেই। সেখানে 5 ঘন্টা পড়ে থাকলেও তাকে নেওয়া হয়নি হাসপাতালে, যার পরিণতি অকাল মৃত্যু। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। অন্যের বাসায় কাজ করে সংসার চালান তিনি। নগরীর ফলমন্ডি এলাকার ব্রয়লার কলোনিতে স্ত্রী, বোন আর মাকে নিয়ে থাকতো শাহাদত। ওর বন্ধুরা আমাদের এখানে আসি ওকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আগের দিন নিয়ে গেছে, পরের দিন আমরা লাশ পেয়েছি। এরকম কেন মারবে? এরকম সরকার করে কেন মারবে? এটি বিচার চায় সরকারের কাছে। কি কারণে সেদিন তার উপর এমন বর্বরতা চলে তা এখনো জানে না কেউ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বন্ধুদের সাথে কি হয়েছে আমরা জানি না। বন্ধুরা তাকে ওখানে মারধর করতেছে, ছাত্ররা বলছে কি 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 বলতেছে, যখন বলতেছে মোবাইল চোর।
আমরা একটা মানুষ মনে করে আপনারা ধরেন নাই না, এটা কারা ফালাইছে এটা আমরা বলতে পারছি, প্রাইভেট কার থেকে ফালা দিয়ে গেছে। জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আমরা সেটা নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পাই যে এই বডিটি, এই শাহাদত হোসেন আসলে ওই ভিকটিম যাকে গান গিয়ে পেটানো হচ্ছে, এবং এটি শনাক্ত করেছেন ভিকটিমের স্ত্রী শারমিন। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আইন নিজের হাতে তুলে নিয়ে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি এলাকাবাসীর। তা না হলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে বলছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। এদেশে সম্ভব না হলে প্রয়োজনে চীনে নেয়ার কথাও জানান তারা। সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের প্রতিবেদন। দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার সকাল ৯টা থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অবস্থা দেখছেন চিকিৎসকরা। হাসপাতালটিতে বর্তমান ভর্তি থাকা ৪২ জনের চোখেই গুরুতর ক্ষত, আটকে আছে রাবার বুলেট। এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহযোগিতা করবে বিশেষজ্ঞ দল। গুলির আঘাতে অনেকেই হারাতে বসেছেন চোখের আলো, তবে চিকিৎসক দল আশ্বস্ত করছেন রোগীদের। লেন্স বিষয়ে কথা বলছে যে লাস্ট অপারেশনে লেন্স যেটা বসা দেওয়া হবে ইনশাল্লাহ কিছুটা হলে আশা পাওয়া যায়। চোখেরটা এখনো বের হয় নাই, ওটা ভিতরে আছে। এখন কি অবস্থা আছে এটা ডাক্তার অপারেশন না করা পর্যন্ত বলতে পারতেছে না। আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের সকল সুযোগ সুবিধা বলতে যদি প্রয়োজন হয় আপনাদের দেশের বাইরে নেওয়ার, সেটাও আমরা করব। প্রাথমিকভাবে রোগী ও হাসপাতালের প্রযুক্তিগত সুবিধা দেখছেন বিশেষজ্ঞ দলটি। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে সেখানেই অপারেশন হবে বলে জানান হাসপাতাল পরিচালক। ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার, ওনারা পাঠাবেন। এবং আমাদের চিঠি যেটা আমাদের কাছে এসেছে এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা যদি কোনো রুগীদেরকে নির্বাচন করেন চায়নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই সুযোগ হয়তো ওনারা তৈরি করবেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অংশ হিসেবে চীন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান চীনা দূতাবাসের প্রতিনিধি লি সাওপেং। We support the interim government and Bangladeshi people. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দল। একই সঙ্গে পর্যবেক্ষণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী সহ ৩ শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। গেল ৫ বছরে ভর্তি ও ফর্ম পূরণ খাতেই তারা হাতিয়ে নিয়েছেন ২ কোটি টাকা। বিভিন্ন খাত দেখিয়ে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন অধ্যক্ষ নিজে। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শিক্ষাই জাতির মেরুদণ্ড হলেও কিছু ক্ষেত্রে বাস্তবতা একেবারে ভিন্ন। শিক্ষা গ্রহণ পদ্ধতি সহজ করার কথা থাকলেও অনেক সময় তৈরি করা হয় জটিলতা। এমনই কিছু বাজে অভিজ্ঞতা হচ্ছে শহীদ স্মৃতি সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। সেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ সরকার সর্বোচ্চ ২,৫৬০ টাকা নির্ধারণ করলেও নেওয়া হচ্ছে আরও বেশি। কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলীর নির্দেশে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ ৩,২৬০ টাকা। অভিযোগ রয়েছে গেল ৫ বছরে একাদশ শ্রেণীর অতিরিক্ত ভর্তি ফি থেকেই ৪৩ লাখ টাকা নেন অধ্যক্ষ ইদ্রিস আলী। সহযোগী অধ্যাপক শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি এবং গ্রন্থাগারিক আলী হায়দার সিন্ডিকেট। দ্বাদশ ও স্নাতকে ভর্তি ফর্ম বাবদ এই সিন্ডিকেট হাতিয়েছেন ২ কোটি টাকা। বলছে এই কমিটির 70% টাকা উনি রেখে দেবেন, বাকি 30% টাকা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এটা তো আমি রাজি হয়ে যাই।
শিক্ষার্থীরা বলছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এমপিদের ছত্রছায়ায় কলেজটিতে দুর্নীতির রাজ্য করেছেন অধ্যক্ষ ইদ্রিস আলী। কলেজে নানা ধরনের অনিয়ম এবং লুটপাট দুর্নীতির ঘটনা ঘটে আসছে দীর্ঘদিন ধরেই। এখানে যদি কেউ প্রতিবাদ করে তাদেরকে বদলি করে দেওয়া হয়, বিভিন্ন টিচার যারা আছেন না তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করা হয়। ভর্তি ফর্মের সময় আপনার টাকা বেশি নেওয়া, তারপর মনে করলেন যে এবার এই কলেজের নিজস্ব জমি আছে কাজলকুটা বিল, সেখানে আপনার বিল্লাল সরকারের জামাতা তার সাথে যুগসাজশ করে আপনার মাছ চাষ করে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ ইদ্রিস আলী জানিয়েছেন, সেই টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে। এই টাকাটা দিয়ে ধরো আমরা ওই যে এই ধরো আইডি কার্ডে 30 টাকা ধার্য আছে, তো এই বেসরকারি কলেজে দেখা গেল যে মানে এত সুন্দর আইডি কার্ড দেয় আমরা পারি না কোনোভাবে, এই 30 টাকা আবার আইটি ব্যাগটে দিয়ে 26-27 টাকা থাকে, তখন আমরা ওই জায়গায় কিছু সাবসিডি দিই। নিজে চিঠি বানিয়ে অধ্যক্ষের অতিরিক্ত টাকা নেয়া অপ্রত্যাশিত, বলছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান। প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ব্যতীত বিশেষ করে সরকারি কলেজের কোনো ওয়ে নাই, কোনোভাবেই নিতে পারে না। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।